বাহ, বাচ্চাটারে কি সুন্দর হেলমেট পরে রাখছে। সব জাপানিজ বাইক দেখি আজকে উল্টা পথে আমার সামনে। বাহ, এমন সুন্দর জায়গায় বাইকটা পার্কিং করে। পাইপগুলো কিন্তু টিকেও অনেকদিন। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। ওরে এখন বাজে হলো 10:56। রেসিডেন্সিয়াল স্কুলের সীমানাটা অতিক্রম করতেছি। এই টাইমে এলাকায় অফিসের একটা যানজট থাকে। তো আজকে কিন্তু মোট কাহিনী হচ্ছে তিনটা, মানে তিনটা কাহিনী দেখতে পাবেন আজকে ভিডিওতে। ফার্স্ট কাহিনী হচ্ছে এখন যাইতেছি কচু খেতে। আমার আব্বুর জন্য জুতো কিনতে হবে, কেডস বা পাম্প শু এই টাইপের কিছু আর কি, ক্যাজুয়াল শু এই টাইপের। শীতের মধ্যে তো আসলে আব্বু সবসময় স্যান্ডেল ইউজ করে, তো ওনারে অনেক বইলে টইলেও এই স্যান্ডেল থেকে বের করা যায় না। বাট আমি আসলে সারা বছরই মানে স্যান্ডেল পরাটাকে কন্টিনিউয়াসলি আমি আসলে একটু কম পছন্দ করি। আমি চাই যে সবসময় জুতো পরতে, কারণ হচ্ছে কি একটা হচ্ছে সেফটির একটা ব্যাপার থাকে, আপনি যেখানেই হাঁটেন যাই করেন। আর নাম্বার টু হচ্ছে কি ওই মানে একটু বেশি হাঁটাহাঁটি করলেও পায়ে ব্যথা করে না। অনেক সময় দেখা গেছে কি স্যান্ডেল পরে বেশি হাঁটাহাঁটি করলে পায়ে অনেক চাপ পড়ে, তো জুতো পরে এত হাঁটাহাঁটি করলে বা দৌড়াদৌড়ি করলে ওই চাপটা আর পড়ে না। সুতরাং কাজ একটু বেশি হলেও কিন্তু করা যায়। আর সেকেন্ড কাহিনী হচ্ছে আমার এই পালসার NS 160-র ব্রেক হোস পাইপটা পরিবর্তন করব। এখন যে পাইপটা আছে ওইটা কিন্তু নষ্ট হয় নাই বা কাজ কম করে, বিষয়টা কিন্তু তা না, সবই ঠিক আছে। এটা দিয়ে তো আসলে 35,000 কিলোমিটার অতিক্রম করে ফেলছি এক পাইপে, সেই যে কোম্পানি থেকে দিছিল। তো এখন ওই পাইপটা আরে আমার মন চাইছে যে এতদিন তো চালাইলাম, আচ্ছা ঠিক আছে এবার একটু আপগ্রেড করি। তো এখন আপগ্রেড করে RcBর টেফলনের পাইপটা ইনস্টল করব। আর 3 নম্বর যে কাহিনিটা হচ্ছে আমার যে রাইনক্সের জ্যাকেটটা, এই যে এখন একটু দেখা যায়, এই রাইনক্সের জ্যাকেটের কাঁধে, পিঠে এবং কনুইতে লেভেল 2 প্রোটেকশন দেয়া আছে, কিন্তু এটার বুকের মধ্যে কোনো গার্ড নাই। চেম্বার করে দিছে তারা, কিন্তু কোনো গার্ড দিল না। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে রাইনক্সের প্রতি। আর বাংলাদেশে যারা এগুলো আনছে বা আমি যাদের কাছ থেকে কিনছি তাদের কাছেও আসলে এগুলো আমি পাই নাই, তারা এগুলো বিক্রি করে না। আমার এগুলো আসলে খুব দরকার আমি মনে করছি, কারণ আমার সামনে চেম্বার আছে, তাহলে গার্ড কেন থাকবে না, তাই না? সো এই গার্ডগুলোরে আমি একভাবে ম্যানেজ করছি, একভাবে বানাবো। তো কিভাবে বানাবো সেটা দেখতে পারবেন ভিডিওর একেবারে লাস্টে। সো চলুন আগে মিরপুর 14 নম্বরের দিকে যাব, ওখানে আব্বু আছে একটা কাজে, সেখান থেকে তাকে নিয়ে যাব সরাসরি কচুক্ষেত মার্কেটে। বাহ, বাচ্চাটারে কি সুন্দর হেলমেট পরে রাখছে সামনে, খুব ভালো লাগে। আমাদের দেশে তো আসলে বাচ্চাদেরকে এইভাবে হেলমেট পরিধানের প্র্যাকটিসটা একেবারেই নাই। হঠাৎ হঠাৎ দেখা যায় কেউ কেউ তার বাচ্চাকে এরকম হেলমেট পরে বাইকে চড়াচ্ছেন। আর নইলে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি যে ট্যাঙ্কের উপরে বাচ্চারা বসায় রাখছে একদম খোলা মাথা। আর ওদিকে না হয় মাঝে মধ্যে দেখা যায় মায়ের কোলে বাচ্চা বসা, মায়ের হেলমেট আছে বাচ্চার হেলমেট নাই, অথবা মায়েরও হেলমেট নাই বাচ্চারও হেলমেট নাই, অথবা বাচ্চার পেছনে শুধু একা, কোনো হেলমেট নাই। তো বাচ্চাদের সেফটির ব্যাপারে আমাদের বাইকার বাবা মায়েরা বেশ উদাসীন, কিন্তু বাচ্চার যদি এমনি কিছু হয় তাহলে কিন্তু জান দিয়ে ফেলানোর মতো অবস্থা। কিন্তু সতর্ক ব্যবস্থা গ্রহণের দিকে এখনও তাদের ঘুমই ভাঙে নাই। কঠিন যানজটের মধ্যে পড়ে গেছে মিরপুর 10। আরে বাবা, এদিক থেকে দেখি আরে কোলটা মধ্যে GSX-R চলে আসছে। একটা ভাবসাব আছে না এত দামি। ওরে বাবা, সব জাপানিজ বাইক দেখি আজকে উল্টা পথে আমার সামনে। এদিকে ইয়ামাহা FZS ভার্সন 2। কী যে বিরক্ত লাগে এই উল্টা পথে যানবাহন চলাচল করতে দেখলে। মানে এখানে পুলিশ টুলিশ নাই, তো একটা ফাঁক পেয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাঙালিদের নেচার।
কত পাহারা দিবে পুলিশ? নিজেদের স্বভাবের যদি পরিবর্তন না হয়, দোষ কিন্তু আমারও আছে, আমি যে একেবারে ভালো মানুষ তা না। বাট ভাই আমি এই উল্টা পথে চলাচলটা খুবই অপছন্দ করি। বাহ, এমন সুন্দর জায়গায় বাইকটা পার্কিং করা চমৎকার, অনেক খুব বাদশা বলতে হয়। মানুষ রাস্তার অভাবে চলতে পারে না, আর বাইকটার এমনভাবে পার্কিং করে রাখছে। মাঝে মধ্যে যে বাইক চালকদেরকে অন্য যানবাহনের চালকরা যে বকে, সাধারণ পাবলিকরা যে বকে, খামোখা বকে না। তো কাহিনী নম্বর 1-এর মিশন আসলে ফেল হয়ে গেছে। ঘটনা হয়েছে মিরপুর 10 নম্বর গোলচক্করের মধ্যে কোনো একটি রাজনৈতিক দলের অনুষ্ঠান চলতেছে। সেই অনুষ্ঠানের কারণে মিরপুর 10 নম্বর গোলচক্করের চারিপাশে যত ধরনের রাস্তা আছে সবগুলো একদম ব্লক হয়ে আছে। অনেক চেষ্টা করেছি মিরপুর ডেন্টাল কলেজের রাস্তার মুখেই প্রবেশ করার জন্য, আর পারি নাই। পরে লাস্টলি আব্বুকে মিরপুর 10 নম্বর গোলচক্কর এলাকায় আনিয়ে তারপরে এখান থেকে ওনাকে বাইকপট্টি এলাকা থেকে তুলে তারপরে মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কি আর করার, কপাল খারাপ, মিশন 1 ফেল। হায় রে, রাস্তা ব্লক করে যাত্রী ওঠানো নামানি। আলিপ পরিবহন, খালি আলিপ পরিবহন এটা ঢাকা শহরের সব পরিবহন কোম্পানিগুলোই এই কাজ করে। ব্যাস, আব্বুকে নামাই দিলাম। ধুর, আজকে এত দূর থেকে গেলাম, এত দিন দরবার করে, আর এই যানজটে একদম পুরা ওই ঘোড়ার ডিমের রাজনৈতিক কর্মসূচি কারণে আব্বুর জুতাটার কেনা হইল না, মেজাজটাই খারাপ হয়ে গেছে। এই যে দৃশ্যগুলো দেখলেন এতক্ষণ, ট্রাফিক পুলিশ আর হচ্ছে জনতা মানে মোটর বাইকের মালিক, আচমকা অভিযান পরিচালনা হয়ে গেল 60 ফিটের এই ইয়ামাহার শোরুমের সামনে, তারপরে সুজুকি এবং শার্ক হেলমেটের শোরুমের সামনে। কি যে একটা অবস্থা গেছে বলার বাইরে। সব হচ্ছে ওই রং পার্কিংয়ের মামলা মোকদ্দমা আর কি। ওইভাবে আসলে মামলা দেয় নাই, জাস্ট খালি কী করছে, রেকার বিল। কারণ মামলা দিতে গেলে অনেক বিল চলে আসে, সো রেকার বিল 1200 টাকা ধরায় ধরায় সবগুলোরে বিদায় করছে। কঠিন অবস্থা, মানে থাপায় মামলা দিছে। তো চলুন এখন ব্রেকহোস পাইপ পরিবর্তনটা দেখি। এটা হচ্ছে কাহিনী নম্বর 2 আজকের দিনের, আজকের এই ব্লগের। আর কাহিনী নম্বর 2 এর পরে সরাসরি কাহিনী নম্বর 3 শুরু করে দিব, মানে আমার রাইডিং জ্যাকেটের মধ্যে চেস্ট গার্ড ইনস্টল করা শুরু করে দিছি। RcBর ব্রেকহোস পাইপ এটা ইনস্টল করা। এই পাইপগুলা কিন্তু এই নর্মাল এই সমস্ত পাইপের চাইতে অনেক অনেক উন্নত। এটা দিয়ে অয়েল ফ্লোটা অনেক ভালো হয়, সুতরাং ব্রেক পারফরমেন্সটাও কিন্তু ভালো আসে। তাছাড়া পাইপগুলো কিন্তু টিকেও অনেক দিন। এই যে ব্রেকহোস পাইপটা পরিবর্তন করতেছি, এটা দিয়ে তো আমার হয়ে গেছে 35,000 কিলোমিটারেরও বেশি, বাট এখনও এটা কাজ করতেছিল। তো এটা যেহেতু এতদিন হয়ে গেছে, সুতরাং এটারে আর রাখতেছি না, এটা পরিবর্তনের সময় কিন্তু ঘনিয়ে আসছে। আর RcBর এই যে ব্রেকহোস পাইপটা আনছি, এইটার প্রতি দুর্বলতা আসলে আমার অনেক আগ থেকেই। যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে মোটরসাইকেলের অন্য মডিফিকেশনের চাইতে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ব্রেকিং সিস্টেম মডিফাইয়ের দিকে। এই যে আমি এখন যে কাজটা করতেছি, এটা কিন্তু ব্রেকিং সিস্টেমের একটা মডিফাই। তো ব্রেকিং সিস্টেমের মডিফাইয়ের মাধ্যমে আমরা চেষ্টা করব যে ব্রেক সিস্টেমটাকে যেন আরও ভালো করা যায়, কারণ ব্রেকটা হচ্ছে কি একটা নিরাপত্তা। তো সুতরাং অন্য মডিফিকেশনের চাইতে ব্রেক মডিফিকেশনের দিকে নজর দেওয়াটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ব্যাস, এটা দিয়ে আসলে এই জিনিসটা খুব সুন্দরভাবে ফিটিং করা যায়, এই জন্য ওইটা থেকে এটা কাটিয়ে তারপরে বের করে নিলাম। তারপরেই একদম পোক্তভাবে ফিটিংটা করা হবে। হ্যাঁ থাক, এটা দ্বারা তো নাড়াচাড়া করবো না। দেখি পরবর্তীতে চেষ্টা করব আমার মাস্টার সিলিন্ডারটাকে আপগ্রেড করার জন্য। এই হচ্ছে আমার রাইডিং জ্যাকেটটা। তো এটা হচ্ছে রাইনক্সের টর্নেডো প্রো 3 জ্যাকেটটা, বেশ ভালো। এটার গার্ড, এটা হচ্ছে লেভেল 2 প্রোটেকশন, কাঁধে পিঠে সব জায়গাতেই গার্ড আছে, কিন্তু সমস্যাটা হয়েছে কোনোইতেও আছে, কিন্তু সমস্যাটা হয়েছে কি এটার চেস্টের কোনো প্যাড নাই বা গার্ড নাই। তো কি আর করার, কিন্তু আবার চেম্বার ঠিকই করা আছে, এই যে চেম্বার দুই পাশে আছে। এখন কি আর করার, এখন এটার গার্ড আমি বানাই দিছি। তো সেজান ভাই
তার দোকানে একসময় রাইডিং জ্যাকেট অনেক বিক্রি করতো। তো তখন উনি এইসব রাইডিং জ্যাকেটের এরকম গার্ড, এক্সট্রা গার্ড আলাদা এনে এনে বিক্রি করতো। তো সেই কোন আমলের গার্ড সেজান ভাইয়ের দোকানে পড়েছিল। তো পরে সেজান ভাইয়ের সাথে এই বিষয়টা শেয়ার করার পরে উনি আমার দিল যে ভাই এগুলারে কেটে আপনি চেস্ট গার্ড বানাইতে পারেন। তো ভাবলাম যে হ্যাঁ তাই তো করা যায়। তো এরপরে আমরা এখন কাজে লেগে গেছি। তো এতক্ষণ এই চেস্ট গার্ডের মাপটা আমরা নিছি বহুত কষ্ট করে নিয়ে, এই যে একদম ঠিক এই মাপ অনুযায়ী পুরো কিডনি সাইজ হয়ে গেছে। তো এখন এই ফ্রেম অনুযায়ী গার্ডটারে কেটে সাইজ মতো বানানো হবে। এটারে আর আর আরও পিছাই দেন না, আরও পিছাই দেন না। এগুলো সম্ভবত ভাই ইয়ের না, ওই যে এই রাইডিং ট্রাইবের, হ্যাঁ এগুলো রাইডিং ট্রাইবের বাংলাদেশের যে জাতীয় একটা জ্যাকেট আছে, ওই জ্যাকেটের পিঠের গার্ড হচ্ছে এইটা, যেটা আমরা এখন কলম দিয়ে আঁকতেছি। এগুলো মনে হয় ভাই কি লেভেল 1 না? লেভেল 1, হ্যাঁ। যাক, আমার রাইনক্সের সব গার্ড থাকতেছে লেভেল 2 আর বুকের এদিকে থাকতেছে লেভেল 1। গার্ডগুলো অনেক পুরনো, অনেক দিন ধরে দোকানে পড়েছিল, তো সেই জন্য মনে হয় টেম্পার কিছুটা কমছে, বাট একেবারে বাদ হয় নাই। এখনও কিন্তু এটা কাটতে বেশ ভালোই সময় লাগতেছে, বেশ শক্তি প্রয়োগ করা লাগতেছে। ব্যাস একটা একদম সুন্দরভাবে কাটা হয়ে গেছে। কলম দিয়ে দাগ দেওয়ার কাজ শেষ। এবার হচ্ছে এমনি নেন ব্লেডটা, হ্যাঁ। একদম সাকসেসফুলি দুইটা কাটা হয়ে গেছে। এবার হচ্ছে পরিয়ে দেওয়ার পালা। দেখি, এইটা লাগবে হচ্ছে এই পাশে। বাহ, একদম খাপে খাপ হয়ে গেছে, একদম খাপে খাপ। আর এটা হচ্ছে এই পাশে। ব্যাস হয়ে গেল। তাইলে এখন ঘটনা কি দাঁড়াইলো? আমার জ্যাকেটটা এখন কত হয়ে গেল? লেভেল 2 কাঁধে, পিঠে এবং কনুইতে, আর বুকের এখানে হয়ে গেল লেভেল 1। তার মানে আমার জ্যাকেট এখন হয়ে গেছে লেভেল 3 প্রোটেকশন। লেভেল 3 প্রোটেকশনে কনভার্ট করে ফেলছি। না, এটা ফান করে বলছি, কেউ কেউ ভাববে যে সিরিয়াসলি বুঝি লেভেল 3 হয়ে গেছে। না, তবে এটা বলা যায় যে আমার জ্যাকেটটা এখন আরও সুরক্ষিত হয়ে গেছে। হ্যাঁ, অবশেষে বের হয়ে গেছি রাইডার্স চয়েস থেকে। সেজান ভাইয়ের হাতে আমার রাইডিং জ্যাকেটের মধ্যে চেস্ট গার্ড ফিটিং করে এবং RcBর ব্রেক হোস পাইপ ফিটিং করে, কিন্তু এবারে কোনটা কেমন কি হলো সেটা কিন্তু বলি নাই। তো এবারে হচ্ছে ফলাফলের পালা। কি রেজাল্ট পাইলাম? এই যে চেস্ট গার্ডটা বদলাইলাম আর হচ্ছে RcBর ব্রেক হোস পাইপটা লাগাইলাম, কোনটার কেমন কি লাগলো এইটা শর্টটা করতেছি কিন্তু ঘটনার একদিন পরে। তো ফার্স্টে বলতেছি RcBর ব্রেক হোস পাইপের ব্যাপারে। এই হচ্ছে এদিকে RcBর ব্রেক হোস পাইপটা, এদিকে কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাইতেছে, একদম ধবধবে সাদা হয়ে আছে, আগে আসছিল কালো। তার মানে আমার RcBর যে ব্রেক হোস পাইপটা সেইটা একদম সাকসেসফুলি ইনস্টল করা হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার কি, আমি তো আগে কখনো এই ধরনের ব্রেক হোস পাইপ ব্যবহার করি নাই, এটাই হচ্ছে আমার লাইফের ফার্স্ট। সো এটা দেওয়ার পর আমি খেয়াল করছি আমার ব্রেকটা কিন্তু আরও স্মুথ হয়ে গেছে। আগের যে ব্রেক কেবলটা ছিল ওইটার চাইতে এইটা আমার কাছে আরও অ্যাডভান্স মনে হয়েছে, ব্রেকটা আরও স্মুথ হয়ে গেছে। তো এই তো এটাই। আর এবারে কাহিনী নম্বর 3, সর্বশেষ যে কাহিনীটা ছিল সেটা হচ্ছে আমার রাইডিং জ্যাকেটটা পরনে যেটা রাইনক্স টর্নেডো প্রো 3, এটার চেস্ট গার্ড ইনস্টল করা। তো এবারে একটু কাছে আসতে হবে। এই হচ্ছে আমার চেস্ট গার্ডের যে চেম্বারটা, এইখানে এই হচ্ছে চেস্ট গার্ডটা বসাইছি এবং বসানোর পরে আমার জ্যাকেটটা কিন্তু আগের চাইতে আরও ভালো ফিটিং হয়েছে বলে মনে হয়েছে। কারণ
দুই পাশটা আগে খালি ছিল, এখন একটু শক্ত জিনিস প্রবেশ করছে, সুতরাং একটু টান টান হয়ে গেছে। তার মানে আমার বুকের মাপও কিন্তু বাইরে গেছে এখন, মানে আমার বুকের ছাতিও বাইরে গেছে, প্লাস হচ্ছে কি আমার বুকের পাটাও কিন্তু এখন বড় হয়ে গেছে। মানে নিজের মধ্যে এখন কনফিডেন্স লেভেলটা আরও হাই হয়ে গেছে। তো যাই হোক, এই দুইটা কাজই আসলে আমার সেফটির সঙ্গে কিন্তু রিলেটেড। সো এই দুইটা সেফটি বিষয়ক কাজকর্ম আপগ্রেড করতে পেরে আসলে অনেক অনেক ভালো লাগছে। তো আর ভালো লাগাতে চাচ্ছি না আজকের ব্লগে। তো সবাই ভালো থাকবেন, কথা হবে আবার নতুন কোনো ব্লগে। খোদা হাফেজ।